গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা শেষ হলো প্রাথমিক সমীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। আমরা শিরোনামগুলো দেখলাম। স্যার, আপনাকে দিয়ে শুরু করব। আমরা জানি আজকে বিএনপির, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 35তম মৃত্যুবার্ষিকী। 80 সালের থেকে যদি আমরা হিসাব করি, আজকে এই মৃত্যুবার্ষিকীর নিয়ে আমাদের একটি রিপোর্ট ছিল, সেই রিপোর্টে আপনার বক্তব্য আছে। মৃত্যুবার্ষিকী 35 বছরেও জিয়া হত্যার বিচারের বিষয়টি এসছে। বিচারের বিষয়টি এরকম এসছে যে বিচারের বিষয়ে বিএনপি কখনো বিচার চায়নি বা হয়নি, আবার এখন বলা হচ্ছে বিএনপি বিচার চাইছে। আপনি একটা এখানে বলেছেন বিএনপি এখানে রাজনৈতিকভাবে একটা ফায়দা নেওয়ার জন্যই এতদিন ধরে বিচার চায়নি বা করেনি। এই আপনার এই কথাটা কি আমরা খুব ছোট করে শুনেছি তো রিপোর্টে? এখানে আমরা একটু আপনার ডিটেলস শুনতে চাই, তারপরে এটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। বিএনপি 35 বছরে জিয়া হত্যার বিচার চাইনি, এটা একটি বিপন্ন বিষয়। আবার এখন চাইছে, সেটাও বিপন্ন বিষয়। কেন এত বিলম্বে? কারণ আমরা জানি যে মানুষ খুন হলে খুনির স্বজন পরিজন বা গোষ্ঠী মহল যারা তার সমর্থনে জীবদ্দশায় ছিল, তারা অবশ্যই বিচার চায়। কিন্তু কেন চায়নি সে বিষয়ে আমার ব্যাখ্যাটি হচ্ছে যে তৎকালীন পরিস্থিতিতে বিচার চাইলে রাজনৈতিক দিক থেকে কোনো সংকট তৈরি হয় কিনা, এমন একটা বিবেচনা বোধহয় দলীয়ভাবে ছিল বলে মনে হয়। সেটা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংকট বলতে এটা কি মানে কি ইঙ্গিত করে? যে অনেক কিছু যেটা ফাঁস হওয়া উচিত না সেটা ফাঁস হয়ে যাওয়ার এই বিষয়ে ব্যাপারটা অনেকটা তাই, যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যায় কিনা আর কি, এমন কিছু চিন্তা ভাবনা ছিল কিনা। কারণ আপনার আন্দাজ কি হয়? এখানে তথ্য প্রমাণ উদ্ধৃত করে বলা মুশকিল। একটা ব্যাপার মনে রাখতে হবে যে জেনারেল জিয়ার যে মর্মন্তুদ লোকান্তরণ, সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু এটাও আমরা জানি যে সেনাবাহিনীর ভেতরের অনেক কিছু ঘটনাবলী অনিবার্য পরিণতিতে জেনারেল জিয়া লোকান্তরণ। তো সেই জন্যে যদি ওই সেনাবাহিনীর ভেতরের অনেক কিছু তথ্য উঠে আসে, সেই একটা চিন্তা চেতনা বা ভাবনা থেকেই বিএনপি তখন নিশ্চুপ ছিল বা এতদিন নিশ্চুপ ছিল। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে দল হিসেবে চূড়ান্ত বিচারে সেনা ছাউনি ছিল ওই দলটির, বিএনপি দলটির একমাত্র ভরসাস্থল বা পাটাতন বলা যায়। কাজে সেই জায়গাটিতে কোনো নড়ছড় যেন না হয়, তেমন একটা চিন্তা চেতনা ছিল বলে আমার কাছে মনে হয়। যেটা আপনি আন্দাজ করতে চাচ্ছেন, আমি সেই আন্দাজের কথা। আন্দাজের এখানেই থাকি। আমরা একটু মাহুল ভাইয়ের কাছে আসি। এই যে বিচার হওয়া না হওয়া বা চাওয়া না চাওয়া, বা এখন বলতে চাওয়া যে হ্যাঁ আমরা আবার যদি ক্ষমতায় আসি তাহলে আমরা বিচারের উদ্যোগ নিব, এই বিষয়টিকে আপনি কি দেখেন? বিচার চাওয়া এই বিষয়টাকে কিভাবে সংজ্ঞায়িত করেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে আপনার ওখানে সামরিক অফিসারদের ফাঁসি হয়েছে, বিচারে ওখানে ট্রাইব্যুনাল হয়েছিল। এখন সেই ট্রাইব্যুনালটাকে দুই রকম ভাবে ব্যাখ্যা করা হয়। একটা করা হয় যে সেনাবাহিনীতে বিদ্রোহ করবার অপরাধে তাদের ফাঁসি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। আরেকটা বলা হয় যে খুনের জন্য প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করবার জন্য তাদের ফাঁসি হয়েছে, এই অপরাধ। আবার যেটা প্রফেসর আনোয়ার হোসেন বললেন তার সঙ্গে আমি একটু দ্বিমত করি, সেটা হচ্ছে যে এইটাকে ঘটনাকে কেন্দ্র করে যে হোয়াইট পেপার প্রকাশিত হয়েছিল, তার নিশ্চয়ই মনে আছে। সেই হোয়াইট পেপারে কিন্তু সেনাবাহিনীর মধ্যে কি ঘটেছে, মঞ্জুরের কি ভূমিকা ছিল, অনেকগুলো বিষয় তখন প্রকাশিত হয়েছে। এখন আপনি বলতে পারেন যে সেটা হয়তো সরকারের বক্তব্য, হ্যাঁ, কিন্তু সেটাকে পরবর্তী পর্যায়ে কেউ আপনার কন্টেস্ট করেনি ওইভাবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, যেমন ধরেন আপনি যদি শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জিয়ার হত্যার দেখেন, যদি ওখানেও কিন্তু বিচার যেটা হয়েছে সেটা হচ্ছে যেসব অফিসাররা জড়িত ছিলেন বা সেনা কর্মকর্তারা জড়িত ছিলেন তাদের মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসি হয়েছে, কয়েকজন দেশের বাইরে পলাতক আছেন। প্রশ্ন যেটা মৌলিক, যে কারণে প্রশ্নটা সামনে এসছে, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা দুই ক্ষেত্রে ব্যর্থতা আছে। সেটা হচ্ছে যে
15ই আগস্ট কেন ঘটেছিল এবং 30শে মে কেন ঘটেছিল, এই দুটি বিষয়ের কিন্তু আসলে হওয়া উচিত, অনুসন্ধান হওয়া উচিত। এই দুটি বিষয় কিন্তু যদি আমরা অনুসন্ধান করি, সত্যানুসন্ধান করি, তাহলে বেরিয়ে আসবে এবং তারপরে কিন্তু আপনি বিচারে কাঠগড়ায় অনেককে দাঁড় করাতে পারবেন। এর আগে তো সম্ভব না। দ্বিতীয় হচ্ছে 1991 সালে নির্বাচনের সময় সর্বশেষ যে জনসভা করেছেন সেখানে উনি বলেছিলেন যে ক্ষমতায় গেলে বিচার করা হবে। পরবর্তী পর্যায়ে বিষয়টি নিয়ে সামান্য কিছু কথাবার্তা হয়েছিল এবং জেনারেল মঞ্জুরের স্ত্রী আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর মার্কিন কোর্টে যে স্টেটমেন্ট করেছেন সেখানে তিনি কিছু কিছু কথাবার্তা বলেছেন এবং সেখানে তিনি দেখাতে চেয়েছেন যে জেনারেল মঞ্জুর সরাসরি মধ্যে জড়িত ছিলেন না এবং পরবর্তী পর্যায়ে তাকে এরশাদ এবং অন্যান্যরা হ্যারাস করেছিল। হ্যারাস করার পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য হয়েছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এবং দেখেন অনেকগুলো দুঃখজনক ঘটনার মধ্যে আছে, যেমন ধরেন 1981 সালের ওই সময় জেনারেল মঞ্জুরকে যে কবর দেওয়া হয়েছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, এই কবরটা কিন্তু একেবারেই চিহ্নহীন একটা কবর, একেবারে কমপ্লিটলি আননোন গ্রেভ। এটা সম্পর্কে এত, যেহেতু তার সন্তানরা বাইরে, সে কারণে। এবং সেখানে তিনি একটা অভিযোগ এনেছেন মঞ্জুরের স্ত্রী যে এরশাদ তাকে হ্যারাস করেছেন যাতে তিনি অনেকগুলো কথা না বলেন। এখন দুটি ঘটনাকে আমি কিন্তু দেখি যে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ হিসাবে। একটা ষড়যন্ত্রের মধ্যে দলের লোকেরা জড়িত ছিলেন, যে কারণে 15ই আগস্টের ঘটনার পরে আওয়ামী লীগকে মানসিকভাবে অনেক দুর্বল করে দিয়েছে। এটা হচ্ছে দলের ভেতর থেকে অনেক লোক জড়িত ছিলেন, যারা জড়িত ছিলেন। আবার জিয়ার ক্ষেত্রে কিন্তু যত জড়িত ছিলেন তার চেয়ে বেশি ছিলেন সেনাবাহিনীর মধ্যে। দলের ভেতরে কেউ এরকম ভাবে সরাসরি জড়িত ছিলেন কিনা সেটা এখন পর্যন্ত বিভিন্ন রকমের যে সমস্ত লেখালেখি হয়েছে তাতে ওইভাবে উঠে আসে নাই। দু একজনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হয় যারা সেই রাতে সার্কিট হাউসে ছিলেন জিয়ার সঙ্গে, কিন্তু সেটা আমি পরবর্তী পর্যায়ে যেসব দেখেছি তাতে আমার কাছে মনে হয় না যে তাদের ওইটার মধ্যে ছিলেন। এখন সেনাবাহিনীতে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কেন হয়েছিল এটা একটা খুব বড় প্রশ্ন। এখন মঞ্জুর কেন এই কাজটা করলেন, মঞ্জুর তার সহযোগী এবং জিয়ার দেখেন মানে তিনি যে নিয়তির বরপুত্র, যেই শহর থেকে তিনি স্বাধীনতার কথা বলেছেন সেই শহরেই কিন্তু তার মৃত্যু হয়েছে এক দশক মানে পরে আর কি, 1971 থেকে 1981 সেভাবে দেখেন। তো নিয়তি তাকে সেখানে নিয়ে গেছে। এই মঞ্জুররা এবং অন্যান্য যারা ছিলেন মঞ্জুরের সঙ্গে, যে সমস্ত ফ্রিডম ফাইটাররা চট্টগ্রাম স্টেশনে মানে চট্টগ্রাম গ্যারিসনে নিয়ে যাওয়া হয়েছিল বদলি করে, তাদের অতীতে জিয়ার সঙ্গে লড়াই করে 1 নম্বর সেক্টরে। মঞ্জুরের যে ভাগ্নে ছিলেন মানে কর্নেল মাহবুব, তিনি অবশ্য 2 নম্বর সেক্টরে খালেদ মোশাররফের অধীনে করেছেন, কিন্তু সবাই একটা জায়গায় তারা জড়িত হয়েছেন। তখন একটা বক্তব্য বাইরে আনা হয়েছিল অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে অমুক্তিযোদ্ধা বা ধরেন আপনার পাকিস্তানপন্থী অথবা মুক্তিযুদ্ধ বিরোধী এই সমস্ত লোকজন প্রাধান্য পাচ্ছে। এবং আমরা যদি পেছনের ঘটনা স্মরণ করি তাহলে দেখবো যে 1981 সালে মে মাসের আগে আপনার জামাতের সঙ্গে অন্যান্যদের বেশ সংঘর্ষ হয়েছে এবং তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জামাতের ছাত্র সংগঠনের সঙ্গে অন্য ছাত্র সংগঠনের সংঘর্ষ হয়েছে। তখন সারা দেশ জুড়ে একটা বক্তব্য সামনে নিয়ে আসা হয়েছিল যে এই স্বাধীনতা বিরোধী চক্র যারা, তাদেরকে যদি রাজনৈতিক মঞ্চ থেকে অপসারণটা না হয় তাহলে দেশের রাজনীতি সুষ্ঠুভাবে এগোবে না। অন্যদিকে জিয়ার বিরুদ্ধে এরা অভিযোগ করার চেষ্টা করেছিলেন যে জিয়া প্রাধান্য দিয়েছেন রাজনীতিতে, যেটি সর্বতভাবে একেবারে নয়, সত্য নয়, কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে। কারণ সেটা হচ্ছে জিয়ার রাজনীতির যে কনসেনসাসের যে অ্যাপ্রোচ ছিল। কারণ 1971, 72, 1975 এবং 1981 সালে জিয়াকে নিয়ে যে ব্যাপক জনবন্দনা হয়েছিল, এইরকম জনবন্দনা কিন্তু অন্যদের ক্ষেত্রে হয়নি। পরবর্তী পর্যায়ে যারা সেই সময় জনবন্দনায় অংশগ্রহণ করেছিলেন তারা পরবর্তী পর্যায়ে জিয়ার অনেক ক্রিটিসিজম করেছেন, তারা আলোচনা করেছেন। কিন্তু এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা আমি যেটা মনে করি যে এটি আসলে একটা দলও করতে পারে অথবা দুটি দলই করতে পারে, যে এই দুটি হত্যাকাণ্ডের বিচার, মানে আমি এই দুটি হত্যাকাণ্ডের বিচার বলতে আমি যেটা বুঝি, আমি নিজে যেটা বুঝি সেটা হচ্ছে এই হত্যাকাণ্ডটা কেন হয়েছিল, এই হত্যাকাণ্ডের মধ্যে ষড়যন্ত্রটা কি ছিল সেইটা উদ্ঘাটন করা প্রয়োজন। আমাদের জাতীয় রাজনীতির বিচার হয়েছে, আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল বিচার করব, ক্ষমতায় এসে বিচার শুরু করেছে। আমি শুরুতে বলেছি যে আমি তো বলি না যে বিচার, আমি বলছি যে বিচারটাকে আপনি কিভাবে দেখেন। শুধু যদি কিছু লোক যারা সরাসরি জড়িত তাদের ফাঁসি হয়ে গেল, শেষ ঘটনা। আমি কিন্তু আরেকটু ঘটনার পেছনে কি ঘটনা সেটার কথা বলছেন, আপনি কিভাবে দেখছেন?
81 মে মাসে যখন এই ঘটনাটি ঘটে তখন আমরা তরুণ ছাত্র, আমাদের চোখের সামনে চট্টগ্রামে এই ঘটনাটি ঘটেছে। আমি তখন চট্টগ্রামে পড়াশোনা করি এবং সেই সময় যে ঘটনাবলী আমরা দেখেছি তাতে আমাদের একটা জিনিস মনে হয়েছে যে সেনাবাহিনীর ভিতরে যে বিশৃঙ্খলাটি তৈরি হয়েছিল তারই বহিঃপ্রকাশ ঘটেছিল এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, এবং মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ অফিসারদের একটা বিরাট দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এবং আর এর পরবর্তী সময়ে জিয়ার হত্যার ঘটনা নিয়ে যে সমস্ত তদন্ত, বইপত্র, গবেষণা যাই বেরিয়েছে সবকিছুর মধ্যে এটাই স্পষ্ট যে এই কারণটি আসলে সবচেয়ে স্পষ্ট হয়ে সামনে এসছে যে এই অমুক্তিযোদ্ধাদের দখলে চলে যাচ্ছে সমস্ত কিছু, সেনাবাহিনী থেকে সমস্ত কিছু। জিয়া একজন মুক্তিযোদ্ধা হয়ে যেভাবে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছেন, শাহ আজিজ থেকে শুরু করে সবাইকে, এটি কিন্তু মুক্তিযোদ্ধা অফিসাররা কখনো মেনে নিতে পারছিলেন না। এবং পাকিস্তান প্রত্যাগত তার সাথে যারা যোদ্ধা ছিলেন তারা মেনে নিতে পারছিলেন না। এবং জেনারেল মঞ্জুর থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সেনা কর্মকর্তা, তার আগে অনেক রক্তাক্ত ঘটনা ঘটেছে। জিয়ার আমলটা পুরো সময়টা জুড়ে আপনি যদি 75-এর পর থেকে এই জিয়ার মৃত্যু পর্যন্ত এই সময়টাতে সেনাবাহিনীতে প্রায় 19 বার কু হয়েছে। বহু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা জীবন দিয়েছেন। সেটা আমরা 7ই নভেম্বরের ঘটনার কথাই বলি কিংবা তার আগে পরে বিভিন্ন সময়, এমনকি 76-এর সেই অক্টোবরের বিমান বাহিনীর বিদ্রোহের ঘটনা বলি, এইসবের নামে, দমনের নামে বিমান পুরো মানে সশস্ত্র বাহিনীতেই মুক্তিযোদ্ধা কর্মকর্তারা কোণঠাসা। আর জিয়া একের পর এক পাকিস্তান প্রত্যাগত সেনা কর্মকর্তাদেরকে বিভিন্নভাবেই যেভাবে তাদেরকে পুনর্বাসিত করছিলেন, এবং এরশাদের 79-এ সেনা প্রধান হওয়ার ঘটনা, এটাও একটা বড় ভুল বলে অনেকে মনে করেন যে জিয়ার ভুল, যেটি পরবর্তী সময়ে দেখা গেছে যে 16 জন সেনা সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। শুধু সেই সেনা বিদ্রোহের বিচার হয়েছে, কিন্তু জিয়ার হত্যাকাণ্ডের কিন্তু এই বিচারটি এখনো পর্যন্ত হয়নি, যেটি মামলাটি এখনো পর্যন্ত আমাদের চিটাগাং কোতোয়ালি থানায় আছে এবং সেই মামলা ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু ওটা আর আগায়নি। এর মধ্য দিয়ে আমরা দেখি যে সেনাবাহিনীর অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে কেউ স্পর্শকাতর মনে করে আর কেউ এটাকে টাচ করতে চায়নি। আপনি যদি দেখেন জিয়া মারা যাওয়ার পরে পরবর্তী 1টি বছর 82 মার্চ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, এরশাদের 24 মার্চ ক্ষমতা গ্রহণ পর্যন্ত। পরবর্তী সময়ে বিএনপির 2টি টার্ম ক্ষমতায় ছিল, 91 থেকে 96, 2001 থেকে 2006। তারা কিন্তু কখনোই এই দিকটি নিয়ে কখনো খুব বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করেনি, কারণ এটি সেনাবাহিনীর ভিতরে যে বিশৃঙ্খলা, সেটি আবার নতুন করে এটা আর একটা প্রেক্ষিত তৈরি করতে পারে কিনা, এই আশঙ্কায় অনেকেই এটাকে আর স্পর্শ করেনি, যে কারণে যে হত্যার বিচারটি কিন্তু হয়নি। আরেকটি জিনিস বলতে চাই যে এখানে বিএনপি 2001 সালে ক্ষমতায় আসার মাত্র 18 দিন আগে, তখন বিচারপতি লতিফুর রহমান ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মাত্র 18 দিন আগে এই বিষয়টির ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, মানে এটা শেষ করা হয়েছে মাত্র। ফাইনাল রিপোর্ট দিয়ে এটা শেষ করা হয়েছে, কিন্তু সেটির অবসান হয়নি, জিনিসটা একটা সুষ্ঠু অবসান হয়নি। কারণ আপনি দেখবেন অনেকেই মনে করে যে জিয়া হত্যা নেপথ্যের যিনি কারিগর তিনি ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। যেভাবে আমরা চিটাগাঙে দেখেছি, তখন জেনারেল মঞ্জুর অত্যন্ত জনপ্রিয় একজন কর্মকর্তা, এবং তিনি চট্টগ্রামে তার বদলি হওয়ার পরে চট্টগ্রামের বিভিন্ন পার্বত্য অঞ্চলে তখন একের পর এক সেনা কর্মকর্তাদের বদলি করা হচ্ছে, এবং চট্টগ্রামে মানে ঢাকা থেকে এদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং সবই এরশাদের পরিকল্পনার অংশ ছিল এগুলো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে পরবর্তী 1টি বছর বিএনপি ক্ষমতা থাকলেও নেপথ্য থেকে কিন্তু সরকার চালিয়েছে এরশাদ। পরবর্তী 9 বছর ক্ষমতায় ছিল এরশাদ, ফলে এরশাদ কিন্তু এই বিষয়টাকে কিন্তু আর খুব বেশি অগ্রসর হতে দেয়নি। পরবর্তী জিয়া 91-এ বেগম জিয়া ক্ষমতায় আসার পরে, যেটি মাহমুদুল্লাহ বললেন যে তারা বিচার করবে বললেও এটার স্পর্শকাতরতার দিকটি চিন্তা করে এর বিষয়ে আর অগ্রসর হয়নি, কারণ এটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ একটি বড় দ্বন্দ্বের ফসল। সেনা কর্মকর্তাদের ভিতরে অনেকের চেহারা তখন, এমনকি অনেকেই মনে করেন যে পরবর্তী সময়ে বিএনপির যেহেতু একটা বিরাট গ্রুপ একটা দলে গিয়ে যোগ দিয়েছে, ফলে বিএনপির এই গ্রুপটিও কিন্তু আর খুব বেশি এটি নিয়ে অগ্রসর হওয়ার পক্ষপাতী ছিলেন না। এবং এই জন্যই চট্টগ্রামে জিয়া রহমান গিয়েছিলেন কিন্তু বিএনপির অভ্যন্তরীণ কোন্দল থামাতে।
তিনি দিনভর মিটিং করেছেন। সেদিন আমরা চট্টগ্রামে যারা ছিলাম তারা দেখেছি সেদিন। এবং ঢাকা থেকে ওনার সফর সঙ্গী হয়ে আমাদের ব্যারিস্টার নাজমুল হুদা এবং আমাদের বদরুল চৌধুরীরা গিয়েছিলেন। তারাও কিন্তু পরবর্তী সময়ে এই জিনিসটা নিয়ে খুব বেশি আর অগ্রসর করেননি। ফলে এই জায়গাতে বিএনপি যদি আজকে বিচার দাবি করে, আমি এটাকে সাধুবাদ জানাবো। আমি মনে করি যে সিরিয়াসলি তারা যদি দাবি করে, কিন্তু আবার এটার ওই স্পর্শকাতরতার কথা চিন্তা করে যদি এটা থেকে সরে আসে কিংবা নেহাতি যদি একটি পলিটিক্যাল স্ট্যান্ড হয়, তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। এখানে আরো একটি হত্যার বিচার করতে হবে, সেটা হচ্ছে জেনারেল মঞ্জুর হত্যা। জেনারেল মঞ্জুর সিভিলিয়ান পুলিশের হাতে ধরা পড়েছিল। কি করে তাকে সেনা বাহিনীর হাতে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে এর বিভৎস বর্ণনা বিভিন্ন গবেষণায় আপনি বিভিন্ন বইপত্রে পাবেন। এবং এই মঞ্জুরের জড়িত না থাকা সত্ত্বেও, মঞ্জুরের কাহিনী আমরা যারা চট্টগ্রামে ছিলাম তখন আমরা জানি তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না, কিন্তু তাকে যেভাবে ভিকটিম করা হয়েছে এবং একের পর এক অমুক্তিযোদ্ধ অফিসাররা মুক্তিযোদ্ধ অফিসারদেরকে যেভাবে মানে শাস্তি প্রদান করেছে বিভিন্নভাবে, এবং এটা জিয়ার আমল থেকেই শুরু হয়েছে। সেই প্রক্রিয়াতেই আর সেনাবাহিনীর অভ্যন্তরীণ এই সমস্ত বিষয়কে কেউ আর ঘাটানোর চেষ্টা করেননি, এবং যার পরিণতি হচ্ছে আজকে 35 বছর পরও জিয়া হত্যার বিচার না হওয়া। জি, একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্ন নিয়ে নেই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ রিয়াজ, আমি ঢাকা রামপুরা থেকে বলছিলাম। আসলে এখানে জিয়া হত্যার ব্যাপারে নিয়ে কথা হয়েছে। আজকে সারাদিনই দেখলাম টিভি টেলিভিশনে যে জিয়া হত্যার তদন্ত হয় নাই, এর বিচার চায় নাই, কারণ তাদের গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। আসলে আমরা দেখতেছি যে বাংলাদেশের যারা যুদ্ধপরাধী ছিল তাদের বিচার কিন্তু এই 46 বছর পরেই হইতেছে, কেন আগে হয় নাই? অবশ্যই তাদের প্রমাণের জন্য সময় লাগছে। এখন জিয়া হত্যার আমরা বুঝতেছি কি সবাই যে আমাদের তাদের গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। আসলে এমনও তো হতে যে তাদের কোনো প্রমাণ ছিল না, এই বিধায় তারা রেড করতেছে। ধন্যবাদ আপনাকে। মানে ওনার প্রশ্নটা হচ্ছে যে যুদ্ধবন্দির বিচার যদি এত বছর পরে হতো, জিয়া হত্যার বিচার এত, আমি তো মনে করি অবশ্যই জিয়া হত্যার বিচার হওয়া উচিত। জিয়া হত্যার আপনি যে কথা বললেন যে মঞ্জুর হত্যার বিচার, জেনারেল মঞ্জুর হত্যার বিচার, জেনারেল মঞ্জুরের ভাই একটি মামলা করছিল ব্যারিস্টার আবুল মনসুর, সেটাও কিন্তু আগেনি। সেটাও স্যার এখানে আমরা জিনিস দেখি, এই বিষয়টা অনেকটা একটা যেন রাজনৈতিক হাতিয়ার। এখানে এই মামলার আসামি ছিলেন মানে কি এখনো আছেন জেনারেল এরশাদের এটা, কিন্তু এটাও যেন একটা রাজনৈতিক অস্ত্র হয়ে গেছে। এই বিষয়টা কি বলবেন? জেনারেল জিয়ার হত্যার বিচার হয়নি, এখন করতে পারে আমরা আশা করি, এবং আমরা অবশ্যই স্বাগত জানাবো বিএনপির উদ্যোগকে। তার সঙ্গে জেনারেল মঞ্জুরের হত্যার বিচার হবে। কারণ শ্যামল দত্ত যেমনটা বলছিলেন যে জেনারেল মঞ্জুরের হত্যা আরো রহস্যজনক, কেন তাকে হত্যা করা হলো এই ঘটনার পরপরই। কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে যে জিয়া হত্যার পরপরই তখনকার সংবাদ মাধ্যমে অন্তত এটা প্রচার করবার চেষ্টা করা হয়েছিল যে জেনারেল মঞ্জুরের একটা ঘনিষ্ঠ সম্পৃক্ততা আছে জিয়া হত্যার সঙ্গে। কিন্তু পরবর্তীকালের নানাবিধ তথ্য যা আমাদের কাছে এসছে তা থেকে এটা প্রমাণিত হয়নি। তো সেই জন্য জেনারেল মঞ্জুর হত্যার বিচারটা অবশ্যই হওয়া উচিত। তো এখন সবকিছু কিন্তু আমরা যদি খোলামেলা কথা বলি, ওই সময় ঘটনার যে মূল হোতা অর্থাৎ যার দিক নির্দেশনা সবকিছু হচ্ছিল, পরবর্তীকালে আমরা কিন্তু অনেক তথ্যই পেয়েছি, সেটা হচ্ছে জেনারেল এরশাদ। তো এখন যদি বিচার করতে হয়, এরশাদ কিন্তু এর বাইরে থাকবেন না, কারণ ওই সময় তিনি সেনাপ্রধান। তো কাজেই সেনাপ্রধানের আওতার বাইরে গিয়ে, তার জানাশোনার বাইরে গিয়ে সেনারা কাজ করছে কেন, বা একজন রাষ্ট্রপতিকে হত্যা করছে কেন, এই দায়িত্ব কিন্তু অবশ্যই সেনাপ্রধানকে নিতে হবে। তারপর জেনারেল মঞ্জুর হত্যা, কাজেই এর পেছনে যেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সুরাহা হওয়ার কথা ছিল, সেনা আইনেই হোক বা আমাদের বেসামরিক আইনেই হোক, সেটা কিন্তু এখন রাজনীতি, আপনার কথাটা আমি সমর্থন করছি, রাজনীতির বৃত্তের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এইটা হওয়া অনাকাঙ্ক্ষিত, কারণ রাজনীতিতে হত্যার ঐতিহ্য যদি একবার চালু হয়ে যায় তার কিন্তু শেষ হয় না, যদি না তার বিচার হয় এবং খুনির শাস্তি হয়। জি, কিন্তু আমরা দেখি যে জেনারেল এরশাদ তার
ইয়েতে বলেছেন যে এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন সময় তার আত্মজীবনীর বইয়ে, যে আমাকে হয়রানিমূলকভাবে আসামি করা হয়েছে। এই কথাগুলোর মধ্যে এই বিষয়টি ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমরা দেখি কোন সরকারি এই বিষয়টি নিয়ে কোন সরকারের আমলে আদালতে এই বিষয়টি নিয়ে আর এগোয়নি, মানে আদালত আমরা এটা বলি যে সরকারের ইচ্ছা ছাড়া মামলা এগোয় না অনেক সময়। কিন্তু যেমন ধরেন আপনি আমাদের যিনি আজকে তথ্যমন্ত্রী, তিনি 1990 সালের পরে এরশাদের বিরুদ্ধে মামলা করেছিলেন, সেই মামলা কি এগিয়েছে? সেই মামলা এগোয়নি, কিন্তু সেই মামলা এখনো আছে অমীমাংসিত অবস্থায়। আমি মঞ্জুর সম্পর্কে দুটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মঞ্জুরকে সেনাবাহিনীতে পণ্ডিত হিসাবে ডাকা হতো তার মেধা এবং ইয়ের জন্য, এবং 1972 সালে উনি বাংলা একাডেমিতে যে বক্তৃতা দিয়েছিলেন, এটা একটা অপূর্ব বক্তৃতা দিয়েছেন। তার লেখাপড়া সম্পর্কে কারো কোনো সন্দেহ ছিল না, কিন্তু এখানে যে প্রশ্নটা আসে যে একজন সাকসেসফুল সেনা কমান্ডার তিনি এই বিষয়টাকে কিন্তু ওন করেছিলেন। চট্টগ্রামের ঘটনাটাকে তিনি আপনার কোর্ট বিল্ডিং এ বক্তৃতা দিয়ে ওন করেছিলেন যে তার অধীনের সৈন্যরা এটা করেছে। এক। 2 নম্বর হচ্ছে এইটি তো চট্টগ্রামে যারা ঘটনাটা ঘটিয়েছেন তাদের এটা বোঝা উচিত ছিল যে রাজধানীকে করায়ত্ত করতে না পারলে আপনার এই ধরনের সেনা অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে কখনো সাকসেসফুল হয় নাই। সেখানে হলো এটা আরেকটা বিষয়। আর তৃতীয় হচ্ছে যে এই যে তখনই প্রশ্ন আসে রাজধানী থেকে কোনো সিগন্যাল গিয়েছিল কিনা। না ওখানে করবার জন্য না জোয়ার, এখানে আপনার এই প্রশ্ন যুক্তিসঙ্গত, কিন্তু আপনার এই প্রশ্নের সঙ্গে সঙ্গে এইটাও বলতে হবে যে যাদের কাছে এই মেসেজ গিয়েছিল তাদের থেকে অ্যানালাইসিস করা উচিত ছিল যে এই মেসেজটা আসছে, আমরা চট্টগ্রামে এই ঘটনা ঘটাবে, ঢাকায় যে আরেকটা ঘটনা ঘটবে আমাদের সমর্থনে, বা রংপুরে যে ঘটবে, বা ময়মনসিংহে যে ঘটবে, এর নিশ্চয়তা কতখানি, সেই অ্যাসেসমেন্টে তাদের একটা ভুল হয়েছিল বলে আমার নিজের ধারণা। এখন আপনি ধরেন এই যে ভূমিকা কার কতখানি, ঘটনাটা কি আদৌ তা ছিল কিনা সেটাও তো সেটা নিয়ে তো যেমন আমি বলছি যে মঞ্জুর ঘটনাটাকে ওন করেছিলেন, ইট ইজ অন রেকর্ড, এবং মঞ্জুর মঞ্জুর ওন করেছিলেন মাহফুজ। আমরা তো তখন চিটাঙে মঞ্জুরকে ওন করাতে অলমোস্ট বাধ্য করা হয়েছে, কারণ যখন তার সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা, আর এখানে প্ল্যানটা ছিল অন্য, যেটি পরবর্তী সময়ে বেরিয়েছে, কিন্তু সেকেন্ড প্ল্যানটা ছিল জিয়াউর রহমানকে খুন করে ফেলা, মানে হত্যা করে ফেলা। প্রথমে প্ল্যানটা ছিল যে যেটা মঞ্জুর এবং তার ইয়েরা যেটা বলছিলেন সেটা তাকে এই মুক্তিযুদ্ধ বিরোধী যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেনাবাহিনীতে বা পাকিস্তান ফেরত ইয়েরা যে কাজগুলো করছেন সেগুলোর ব্যাপারে তাকে বাধ্য করা হবে সিদ্ধান্তগুলো পরিবর্তন করার কোনো পরিকল্পনা ছিল না। তাহলে আপনার বক্তব্য আমি মেনে নেই, তার মানে তো মঞ্জুরের মধ্যে জড়িত ছিলেন। আমি সেটাই বলার চেষ্টা করছি যে মঞ্জুরের মধ্যে জড়িত ছিলেন, এবং কোর্ট বিল্ডিং এ মঞ্জুর সকল অফিসারদেরকে ডেকে যে বক্তৃতা দিয়েছেন সেখানে তার যে বক্তৃতার রিপোর্ট ছাপা হয়েছে, সেই ক্যাসেট, এগুলো সবই আছে। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই যে অস্থায়ী বিপ্লবী সরকার, বিপ্লবী কমান্ড এগুলি হয়েছে, সবকিছু উনি স্বীকার করেছেন। আর এই বক্তব্য মেনে নিতে খুব পরিষ্কার যে তারা তাকে ধরে নিয়ে গিয়ে, তার মানে কি, তার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে আপনি একটা কার্যক্রম পরিচালনা করতে চেয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে, এটা হচ্ছে আপনার কথা। আর অন্যান্য পরবর্তী পর্যায়ে যেটা, সেটা হচ্ছে যে এর সম্পর্কে কোনো রকমের কোনো ডেফিনিটিভ ইনভেস্টিগেশন এখন পর্যন্ত হয় নাই। যে কয়টি বই নিয়ে বাইরে আলোচনা হয়েছে এর মধ্যে, সেখানে কিন্তু এই সম্পর্কিত কোনো ডেফিনিটিভ স্টেটমেন্ট নাই। আপনি এই ধরেন আপনার এই যে দুটি বই, একটা হচ্ছে যে বাংলাদেশ আনফিনিশড রেভলিউশন, আর একটা হচ্ছে অ্যান্থনি ম্যাসকারেনাসের লিগেসি অফ ব্লাড। সেখানে যে কথাগুলো আছে এগুলো পড়লে মানে লিগেসি অফ ব্লাড তো খুব পরিষ্কার যে এটা এরশাদ সাহেব তাকে এনেছিলেন এবং তাকে দিয়ে লিখিয়েছিলেন যাতে এরশাদ সাহেবকে অ্যাবজলভ করা হয় ওই রেসপন্সিবিলিটি থেকে। কারণ না হলে সেই সময় যে পোস্টমর্টেম রিপোর্টটা একেবারে সংরক্ষিত এবং গোপনীয় বলে বিবেচিত ছিল, সেটার কপি দেশের কোনো সাংবাদিক পেল না, অ্যান্থনি ম্যাসকারেনাস পেলেন। এটা এরকম অসংখ্য উদাহরণ ওখানে আছে। আর সেনাবাহিনীতে যে গোলমালটা চলছিল এবং মঞ্জুররা যে এর মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন, তখন চট্টগ্রামে যিনি ছিলেন ডেপুটি কমিশনার জিয়াউদ্দিন চৌধুরী, তার বই কিন্তু এইসব কথাগুলো আছে। আমাদের অর্থনীতিতে একটা তিনি কিন্তু প্রত্যক্ষভাবে তিনি বলেছেন যে কক্সবাজারে যখন আয়রন শিল্ড ইয়েটা হয়, অ্যাম্ফিবিয়ান ইয়েটা হয়, এক্সারসাইজটা হয় আর্মির, সেখানে কি ঘটেছিল এই কথাগুলো কিন্তু তিনি লিখেছেন তার বইতে। এখন আপনি তার বই অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা পরের বিষয়, কিন্তু তিনি বলেছেন তিনি যেহেতু ঘটনার সঙ্গে জড়িত ছিলেন জেলা প্রশাসক হিসাবে, এবং জিয়াউর রহমান বিশেষভাবে তাকে বলেছিলেন যে তুমি উপস্থিত থাকবা, সেই জন্য তিনি কক্সবাজারে উপস্থিত ছিলেন। এবং সেখানে যে সিভিলিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে, কারণ একটা বিষয় এখানে আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে শাহ আজিজ সম্পর্কে আপনার মঞ্জুরের আপত্তি থাকতে পারে, দিস আই আন্ডারস্ট্যান্ড,
শাহাদিজের ব্যাপারে তো এর সাথে কোনো আপত্তি ছিল না, কারণ দুজন তো একই কাতারে। কিন্তু সেখানে শাহাদিজকে তার জায়গা দেওয়ার ব্যাপারে, আসন দেওয়ার ব্যাপারে যারা যারা আপত্তি করেছেন, ভ্রুকুটি করেছেন, মানে তিক্ত কথাবার্তা বলেছেন জিয়াউদ্দিনকে, এর মধ্যে মঞ্জুরও ছিলেন। আমি বলছি যে দায়িত্বটা তো আমাদের এই স্টেটমেন্ট দিয়ে, আমাদের বক্তব্য দিয়ে আমরা দায়িত্বটা কারো উপরে চাপাতে পারবো না, যেহেতু ওইরকম ভাবে ইনভেস্টিগেশন করা প্রয়োজন। বিষয়টা আমি এখনো মনে করি যে এই ঘটনাগুলো কেন ঘটেছে সেই কারণ অনুসন্ধান করতে না পারলে আপনি 10 জনকে আবার ট্রায়াল করতে পারবেন, 10 জনকে ট্রায়াল করে 10 জনকে ফাঁসি দিতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই, বা 5 জনকে ফাঁসি দিতে পারবেন, সেইটা এরশাদই হোক আর নো এরশাদ হোক, সেটা তো বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে এই ঘটনাগুলো, যে কথাটা প্রফেসর আনোয়ার হোসেন বলছেন যে এই ঘটনাগুলোর বিচার না হলে আপনার এই ধরনের প্রবণতা অব্যাহত থাকবে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সমর দত্ত, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এই বিষয়টা নিয়ে যে মানে জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। এই জায়গাতে আমি মনে করি এটার সবচেয়ে মানে নেতিবাচক দিকটি হচ্ছে এই ঘটনাবলীগুলোর স্পর্শকাতরতা। এই ঘটনাবলীগুলো সেনাবাহিনীর ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের নানা চিত্র তুলে নিয়ে আসবে, এই আশঙ্কায় কেউ এটাকে স্পর্শ করে। এখনো পর্যন্ত 35 বছর আগে যারা তখন পার্ট রেখেছিলেন তারা অনেকেই হয় মারা গেছেন। জুবায়ের ভাই, এই ঘটনার জিয়া হত্যার যদি তদন্ত করতে যান, জিয়া কি কি কাজ করেছেন সে সময় সেগুলো উঠে আসবে। সেই গোলাম আজমকে দেশে ফেরত আনা থেকে শুরু করে কনসেনসাসের রাজনীতি, যেটা মাহমুদুল্লাহ বলছেন, কনসেনসাসের রাজনীতির নামে মুক্তিযুদ্ধ বিরোধী সকল প্রতিষ্ঠানকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে আবার দেশকে পাকিস্তানি কায়দায় নিয়ে যাওয়া, আবার সেই সমস্ত ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেওয়া, এই যে কাজগুলো হচ্ছিল এগুলো তখন উঠে আসবে। হ্যাঁ, এগুলোকে উঠে আনার ইয়েটা কেউ নিতে চাচ্ছে না, দায়টা কেউ নিতে চাচ্ছে না। ইট ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু আমাদের রাজনীতিতে। আর তারপরে হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সেই সময়, কারণ বিএনপি থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে মিলে এরশাদের দলে যোগ দিয়েছে। এরশাদ ছিলেন 9 বছর ক্ষমতায়, 22 জন মন্ত্রী এরশাদের সঙ্গে। এরশাদের যে আত্মজীবনী বই আছে সেখানে এরশাদ লিখেছেন যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে ক্যাবিনেটের মিটিং ডাকা হয়েছিল, ভাইস প্রেসিডেন্ট আব্দুল সাত্তারের সভাপতিত্বে যে মিটিং ডাকা হয়েছিল, সেখানে মাত্র জিয়াউর রহমানের ক্যাবিনেটের মাত্র 2 জন মন্ত্রী বঙ্গভবনে উপস্থিত ছিলেন, মাত্র 2 জন। ওনার এরশাদের আত্মজীবনী বই এই কথাটা আছে। আমার মনে হয় বিষয়টা সঠিক না, এই কারণে এরশাদ সাহেব এখানে তথ্যের একটু কারচুপি করেছেন। কারণ আমরা তখন ঢাকায় একেবারে এটা কিন্তু তখন আমি এই কারণে বলছি, উল্লেখ করলাম এরশাদের আত্মজীবনের বইটা আছে, এটা বিএনপির পক্ষ থেকে এটা আত্মজীবনে তো মাত্র বের হয়েছে, এই বছর বেরিয়েছে। তো এখন পর্যন্ত বিএনপি বললো কি বললো এরশাদ কি বললো না বললো এটা মেটেরিয়াল, কারণ এরশাদ ছিল এই ঘটনার মূল নায়ক পেছন থেকে। কারণ এই যে জেনারেল মঞ্জুরকে হত্যা থেকে শুরু করে এই আত্মজীবনী বই একটা কিছু লিখেছেন, এই বিষয়ে লিখেছেন, কিন্তু এটা বিএনপি থেকে প্রতিবাদ করবে, কারণ এটা প্রতিবাদটা আসা উচিত বিএনপি। মাত্র 2 জন মন্ত্রী। এটা আমি বলি, আমরা তখন তো প্রত্যক্ষ সাংবাদিকতা করি। একটা প্রশ্ন নিয়ে নিই মাহমুদ ভাই, যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। দাদা, আমি সৌদি আরব থেকে শাহাবুদ্দিন বলছি। জি বলেন। শ্যামল দাদা বললেন যে বিএনপির কুন্দলের জন্য জিয়া রহমান চট্টগ্রাম গেছেন, যে সময় শহীদ হয়েছেন উনি। কিন্তু আমি যতটুকু জানি যে তালপট্টি নিয়ে যে একটা কুন্দল ছিল, উনি বলছিলেন না আমার তালপট্টি নিতে পারবে না। আর আপনার দাদা এই কথাটা বলছেন, আমরা যুদ্ধ ফিল্ডে ছিলাম, যুদ্ধের ফিল্ড থেকে দেখে আসছি। আমি শ্রদ্ধার সহিত কথাটা বলতেছি, ব্রিগেডিয়ার 203 পদাতিক ব্রিগেডিয়ার এবং আপনারা 31 বেঙ্গলের সিও মহসিন সাহেব, ওনাদেরকে আমার শ্রদ্ধা রেখে কথাটা বলতেছি যে ক্যাপ্টেন এমদাদ চট্টগ্রামের নিবাসী, ক্যাপ্টেন এমদাদ যেরকম একটা দেখাচ্ছে, ভূমিকা দেখাচ্ছে খাগড়াছড়িতে, আমরা হাজারো দোয়া করি ক্যাপ্টেন এমদাদের জন্য। তো দাদা, আপনার কথাটা কিন্তু, আপনি ইতিহাস, আপনার মতন, আপনার কাছে আমরা ইতিহাস আশা করি নাই। আপনি তো একদম ভালো লোক, আপনি ইতিহাস সম্বন্ধে জানেন।
কিন্তু দুঃখ লাগলো। যাক, সালাম আলাইকুম। জি, আপনার মন্তব্যটা আপনি আপনি বলেন। হয়তো জানেন না, রাত 12টায় ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত জিয়াউর রহমানকে চট্টগ্রামের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মিটিং করতে, তখন চট্টগ্রামের এটা আবার মানে সব এবং ওনার আলোচনা চট্টগ্রামে সব যাওয়ার এসছে। সব লেখাতেই আছে, এগুলো সবাই জানে। এটা চট্টগ্রামে গিয়েছিলেনই মেইনলি চট্টগ্রামের বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য। এটা তো আর এর ঘটনার সাথে অবশ্যই এটার কোনো যোগসূত্র নাই তেমন। বিএনপির চট্টগ্রামের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই জিয়াউর রহমান নিহত হয়েছেন ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা আরো অনেক অনেক বিস্তৃত, ষড়যন্ত্র অনেক গভীরে, এবং জিয়াকে হত্যা, জিয়া একজন মুক্তিযোদ্ধা অফিসার, এতে কোনো সন্দেহ নেই। এবং তার হাত দিয়েই এরশাদ সুকৌশলে এক এক পর এক মুক্তিযোদ্ধা অফিসারকে কিন্তু সরাচ্ছিলেন। আবু নজর তো ঢাকায় পোস্টিং ছিলেন, তাকে চট্টগ্রামে একটা কম গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়েছে, এবং সমস্ত এরকম মুক্তিযোদ্ধা অফিসারদের কম গুরুত্ব চট্টগ্রামে ইয়ে করা হচ্ছে, বিভিন্ন জায়গায় করা হচ্ছে। এই ঘটনাগুলি কিন্তু ওগুলো এক ধরনের সেনাবাহিনীর ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি করছিল, এবং সে ক্ষোভটাকে কাজে লাগিয়েছে এরশাদ। এই ক্ষোভটা তৈরিও করেছেন তিনি, এবং এটাকে কাজেও লাগিয়েছেন তিনি। এখন এই যে আমরা এই বিষয়গুলো আলোচনা করি, কারণ তখন তো আমরা একেবারে প্রত্যক্ষ সাংবাদিকতা করি। বঙ্গভবনে আমাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটেছে। আমি অনেক সময় ঠাট্টা করে বলি তো যে ক্ষমতা মানুষকে অনেক ইয়ে করে ফেলে। যেমন ছাত্র সাহেবকে দেখলাম সিএমএইচ থেকে একেবারে লিটারেলি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো, বঙ্গভবনে নিয়ে আসা হলো, তারপরে কর্মক্ষম হয়ে গেলেন। এখন এরশাদ কোন মন্ত্রিসভার বৈঠকের কথা রেফার করেছেন আমি সে জানি না, যে বঙ্গভবনে এটা 1 তারিখের একটি বঙ্গভবনে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেই সময় আপনার তখন অনেকগুলো ঘটনা পরপর ঘটে গেছে এইখানে ঢাকায়। যেমন 30 তারিখে 7টি রাজনৈতিক দলের লোকজন বঙ্গভবনে গিয়ে ছাত্র সাহেবের সঙ্গে কথা বলেছে, তারা তাদের বলেছেন। তাহলে যদি 2জন মন্ত্রী থাকে তো অন্য মন্ত্রীরা কোথায় গেছেন? অন্য মন্ত্রীরা তো তখন হাওয়া হয়ে যান নাই, কি তারা ইচ্ছা করে যান নাই? এটা বিশ্বাস করা খুব কঠিন। এবং তখনকার বই লেখা না লেখার তো আমি না করছি না, তখন পত্রিকার ছবিও ছাপা হয়েছে ওই ক্যাবিনেট মিটিং এ। আচ্ছা, আর আরেকটা যেটা আমি একটু সঙ্গে একটু দ্বিমত করি, যে মঞ্জুরকে লেস ইম্পর্টেন্ট পজিশনে, মঞ্জুরকে জিওসি 24 ডিভিশন করা হয়েছিল পুরো চট্টগ্রাম হিলক্র্যাক্স, এবং হিলক্র্যাক্স তখন ওয়াজ এ মেজর প্রবলেম ফর দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমি আসতেছি, এই ডিগ্রেডেশনের কিন্তু প্রতিবাদ করেছেন, লিখিতভাবে প্রতিবাদ। না, মঞ্জুর যেটা নিয়ে আনহ্যাপি হয়েছেন সেটা হচ্ছে যে তাকে চিটাগংকে যখন ট্রান্সফার করে এখানে কমান্ডেন্ট করা হলো, দ্যাট হি টুক এক্সেপশন টু ইট। তিনি বলেছেন যে আমাকে কমান্ড পজিশন থেকে ছিলেন, পিএসও থেকে ওনাকে পর একটা লাস্ট জিও কি করে দেওয়া, কিন্তু আপনার মূল বিচারের মানে বিচার কেন হয়নি বা হচ্ছে না বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কিনা, এখন বিএনপি যেটা দাবি করছে বা বলছে যে আমরা ভবিষ্যতে ক্ষমতা এলে বিচার করব, আমাদের সময় একেবারে কম, যে এইটা আদৌ আছে না, এটা শুধু রাজনৈতিক স্লোগান। এটা বলা খুব ডিফিকাল্ট এই কারণে, কারণ এই ধরনের হত্যাকাণ্ড পৃথিবীতে বিভিন্ন রকম ভাবে ট্রিটেড হয়েছে। আমাদের দেশের পরিস্থিতি আরেক রকম, অন্য দেশের সঙ্গে আমাদের পরিস্থিতি কোনো রকম ভাবে তুলনীয় না। এখন বিএনপি যদি মিন করে থাকে, মিন করতে পারে, আমি এটার সঙ্গে একমত না যে ওই হত্যার বিচার হলে সেনাবাহিনীতে একটা অশান্ত পরিস্থিতি তৈরি হবে, দেশের রাজনীতিতে একটা অশান্ত পরিস্থিতি তৈরি হবে। সেমন অনেকগুলো কথা বলেছেন, সেই ন্যারেটিভ আবার জিয়াউর রহমান অনেক কাজ করেছেন, যেসব ন্যারেটিভও সামনে চলে আসবে। আপনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু জেনারেল জিয়ার হত্যার বিচার নয়, বিএনপিকে চাইতে হবে জেনারেল মঞ্জুর হত্যার বিচার। কারণ জেনারেল মঞ্জুর হত্যার বিচার করলে সব তথ্য বেরিয়ে আসবে, এবং সেই কারণেই জেনারেল মঞ্জুরকে হত্যা করা। জি, এখন জেনারেল মঞ্জুর হত্যার বিচার বিএনপি চাইবে কিনা? জেনারেল মঞ্জুর হত্যার বিচার বিএনপি তো চাইবে না, সেটা তাদের ইয়ের মধ্যে নেই, এজেন্ডার মধ্যে নেই, তারা কোনোদিন এটা বলেও না। তারা মনে করে মঞ্জুর জিয়া হত্যার সঙ্গে জড়িত ফলে জিয়ার মঞ্জুর হত্যার বিচার তারা চাইবে না। কিন্তু মঞ্জুর হত্যার বিচারটি আমি মনে করি শুধু মঞ্জুর হত্যার কেন, পুরো ঘটনাটির একটি সঠিক তদন্ত হওয়া দরকার। এবং আজকে যে বিএনপি বিচার চাচ্ছে, আমি এটাকে ইতিবাচক মনে করি। বিএনপি এতদিন বিচার করেনি, তারা 2-3বার ক্ষমতায় ছিল, তারা বিচার করেনি, এখন যে বিচার চাচ্ছে এটা ইতিবাচক দিক। দেখা যাক তারা যদি এটা কি পলিটিক্যাল স্লোগান নাকি ক্ষমতায় আছে। আগের হয় না যে বিএনপি যে বিচার চাচ্ছে এটাকে এই বর্তমান সরকার ইতিবাচক দিক হিসেবে নিয়েই বর্তমান সরকার এই বিষয়ে আর উদ্যোগী হওয়া উচিত। সরকার তো বলেছে, আমার কিন্তু আপনার যদি মনে থাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জিয়া হত্যারও বিচার হওয়া উচিত। জি, তিনি কিন্তু বলেছেন এটা। কিন্তু ব্যাপারটা তো বিএনপি পলিটিক্যাল একটা ডিসিশনের ব্যাপার। বিএনপি তাদের করবে কি করবে না, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে উদ্যোগী হন। ধন্যবাদ আপনাদের তিনজনকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।